দুটো থেকে অপরাহ্ন প্ল্যাটফর্মটি বা যে এই অপরাজেয় প্ল্যাটফর্মটি বাংলা লোগো ভাষী নির্বাচন বচন করা ঢাকা আজকের বিশ্ববিদ্যালয়ের ক্লাসে একটি অন্যতম। তোমাদের স্বাগত। আজকের ক্লাসটি তোমাদের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটিতে আমরা গাইডলাইন নিয়ে কথা বলবো, যে তোমাদের একটি নির্দেশনা যে কিভাবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো কালক্ষেপণ করব না, আমি রজত শুক্র রায়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এবার শুরু করা যাক ক্লাসটি, এবং এই ক্লাসটির মাধ্যমে আমরা কিছু দিক নির্দেশনা পাবো, এবং এছাড়াও আরো নানা বিষয় নিয়ে আজকের ক্লাসটি সাজানো হয়েছে, যার প্রতিটি মিনিট তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো আমরা ক্লাসে ফিরে যাই। তো আজকের ক্লাসটি ইউনিকর্ন থেকে পাবলিশ করা হচ্ছে। ইউনিকর্ন হচ্ছে আমার প্রতিষ্ঠা করা লার্নিং প্ল্যাটফর্ম, যেটির মাধ্যমে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবার বিভিন্ন উপায় সহ, এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে বিশেষ করে ভর্তি সুযোগের ক্ষেত্রে এটি অগ্রণী ভূমিকা পালন করবে আশা করি। এবং নানা এডুকেশনাল কন্টেন্ট আমরা আসলে দিচ্ছি ইউনিকর্নের পক্ষ থেকে, এবং এটি হচ্ছে আপাতত অনলাইন ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং, এবং খুব শীঘ্রই আমাদের কোর্স আসতে চলেছে। আশা করব আজকের ক্লাস তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ হয়ে উঠবে। তো সকলকে ইউনিকর্নের পক্ষ থেকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে মূলত আমরা তোমাদের গাইডলাইন নিয়ে কথা বলবো। এছাড়াও তোমরা জানো কিনা জানি না, যেহেতু আজ আমাদের এই ইউনিকর্ন প্ল্যাটফর্মটি মূলত অপরাজেয় বাংলার পাশে যে কলা ভবন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ, সেই দুটো থেকে যে অপরাজেয় বাংলা ভাস্কর্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম ভাস্কর্য, সেটির চিন্তা করে মূলত আসলে এই প্ল্যাটফর্মটি বা এই প্ল্যাটফর্মটির লোগো নির্বাচন করা হয়েছে। এবং ইউনিকর্নের পক্ষ থেকে আমরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খ এবং ঘ ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খ এবং গ ইউনিট, গুচ্ছ বি ইউনিট, পিইউপি FA এবং FSSS, এছাড়াও মেরিটাইম ল এবং মেরিটাইম BBA, এই কয়েকটি অ্যাডমিশন টেস্টের জন্য, এবং এই অ্যাডমিশন টেস্টগুলোতে শিক্ষার্থীদেরকে তৈরি করার জন্য আমাদের এই প্রয়াস। এবং এই ক্লাসটি একটি অন্যতম ফ্রি ক্লাস, যেখানে তোমরা একটি ক্লাসের মধ্যে গাইডলাইন তো পাচ্ছ, এর সাথে সাথে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গুচ্ছ অধিভুক্ত 24 বিশ্ববিদ্যালয়, পিইউপি এবং মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের এক্সাম সিস্টেম এবং এ ব্যাপারে তোমরা একটি ব্রড ধারণা পেতে চলেছ। এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয় ক্র্যাক করার জন্য বিভিন্ন যে উপায় আছে, সেটিও তোমরা এই ক্লাসটির মাধ্যমে পাবে। সাথে পাচ্ছ পূর্ণাঙ্গ বুক লিস্ট, এবং সেই বুকগুলো যদি তুমি খুব মনোযোগ দিয়ে শেষ করতে পারো, আশা করা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তির সুযোগ পেতে চলেছ। এছাড়াও কি টপিকস, অর্থাৎ আমরা আসলে পড়াশোনা করি ঠিকই, কিন্তু আসলে আমরা জানি না যে ঠিক কোন জায়গা থেকে আমাদের পড়াশোনাটা করাটা জরুরি। তো সেই জায়গা থেকে আমরা ক্লাসের শেষে তোমাদের জন্য কয়েকটি কি টপিকস দিয়ে দেব বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য, যার মাধ্যমে সেই অংশগুলোই যদি তোমরা খুব সুচারুরূপে পড়ে ফেলো এবং কোয়েশ্চেনগুলো সলভ করো, বিভিন্ন ধরনের প্রশ্ন ব্যাংক আছে, সেখান থেকে যে কোনো একটি কালেক্ট করে, এবং কোন প্রশ্ন ব্যাংকটি ভালো হবে সেটিরও একটি নির্দেশনা দেওয়া হয়েছে ক্লাসের শেষে। এছাড়াও তোমাদের জন্য থাকছে কিছু সাজেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে। এবং যদি আমি একটু যুক্ত করি, 2022-23 শিক্ষাবর্ষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ
নানা দেশের অন্যান্য পাবলিক প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলাম, এবং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষে ভর্তি হই। আচ্ছা, এছাড়াও আজকের ক্লাসে টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো, এবং আমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের একটি গল্প দিয়ে আমি শুরু করব টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজির ক্লাসটা বা অংশটা। তো কালক্ষেপণ করবো না, আমরা ক্লাসে ফিরে যাই। আচ্ছা, তো আজকে ক্লাসটির নাম দেওয়া হয়েছে গাইডলাইন ক্লাস, মূলত এই অংশটার জন্য। আচ্ছা, আমরা একটু পড়ি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে কেন এই পয়েন্টগুলো তোমার জন্য একটি অর্থবহ বিষয়। আচ্ছা, বেসিক্স ক্লিয়ার রাখা, সবার ফার্স্টে তোমাদের বেসিক্স ক্লিয়ার রাখতে হবে। লাইক when you are reading in English, you have to be aware of all the English grammar. Okay, so all the English grammar. So ইংলিশের ক্ষেত্রে অবশ্যই তোমাদের বেশ ভালো একটি বেসিক থাকতে হবে, এবং যেসব বিষয়গুলো যেমন পার্টস অফ স্পিচ, তারপর লিঙ্কার্স, তারপর ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার, তারপর হচ্ছে তারপর হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন পার্টস অফ স্পিচের কথা তো বলা হলো। এছাড়াও আরও যেসব দিকগুলো ইংলিশের জন্য মূলত লাগে, যেমন টেন্স, ভয়েস, ন্যারেশন, সো এই বিষয়গুলো কিন্তু তোমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছ। সো বেসিক্স ক্লিয়ার রাখা আসলে খুবই জরুরি, এবং বিশেষ করে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে তোমরা যদি প্রিপারেশনটা ভালো না নাও, যেমন নাউন ক্লজ কি, তারপর হচ্ছে প্রিপোজিশনাল ক্লজ কি, এই যে কোনটা ফ্রেজ, তারপর ইডিয়ম আছে, আরও নানা দিক আছে যেগুলো থেকে আসলে প্রশ্নটা আসলে বেশি আসে। এবং আজকের ক্লাসে আরও একটি বিষয় যুক্ত করা প্রয়োজন, যে আজকে যেহেতু আমি ইংলিশের টপিকগুলো দিয়ে দিচ্ছি ক্লাস শেষে, আমি একটু জাস্ট টপিকে ঘুরে আসি একদম শেষের দিকে, তাহলে আমি হয়তো আর একটু ভালো বোঝাতে পারবো। ইংলিশের ক্ষেত্রে আমরা আসলে এখানে টপিক সাজেশন দিয়েছি, যেখানে ভয়েস, ন্যারেশন, কোয়েশ্চেন ট্যাগ, স্পেলিং, পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, ভার্ব, প্রিপোজিশন, রাইট ফর্ম ভার্ব, ডিটারমিনার, জিরান, ড্যাংলিং মডিফায়ার, ফ্রেজ অ্যান্ড ক্লজ, ভোকাবুলারিজ, গ্রুপ ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রভার্বস, প্যারালালিজম, রিডান্ডেন্সি, পিনপয়েন্ট এরর, সেন্টেন্স কারেকশন, কন্ডিশনালস, অ্যানালজি। অর্থাৎ ইংলিশের ওভারঅল যেসব গ্রামারে তোমাদের ফোকাস বেশি করতে হবে, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে, এবং এটি করা হয়েছে আসলে মূলত কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে। এবং সবচেয়ে মজার ব্যাপার, এটা আসলে তোমাদের জন্য তৈরি করা হয়নি। যখন আমি অ্যাডমিশন ফেজে তোমাদের মতোই স্টুডেন্ট ছিলাম এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, তখন কিন্তু আমি বিভিন্ন প্রশ্ন ব্যাংক ঘেটে আসলে জয়কলি জয়কলি প্রশ্ন ব্যাংক এবং পানকৌড়ি প্রশ্ন ব্যাংকটা আমি পড়েছি। তো এই দুটো প্রশ্ন ব্যাংক থেকে আমি আসলে কোন কোন প্রশ্ন বা কোন জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসে সেই অর্ডারে সাজানো হয়েছে। যেমন অ্যানালজি আসলে খুবই কম আসে, তারপর ধরো পিন পয়েন্ট এরর খুব কম আসে, তারপর প্যারালালিজম, রিডান্ডেন্সি, তারপর হচ্ছে তোমার ওভারঅল যদি চিন্তা করি তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো একটু কম আসে। তো এগুলো কিন্তু শেষে রয়েছে তাই। এবং যে বিষয়গুলো মাস্ট আসবে, লাইক ভয়েস চেঞ্জ একটা থাকতে পারে, ন্যারেশন থাকতে পারে, কোয়েশ্চেন ট্যাগ থাকতে পারে, স্পেলিং থাকতে পারে, পার্টস অফ স্পিচ থাকতে পারে, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, ভার্ব, প্রিপোজিশন, এগুলো কিন্তু মাস্ট থাকে। এছাড়াও রাইট ফর্ম ভার্ব, ডিটারমিনার, জিরান কোনটা, ইনফিনিটিভ কোনটা, পার্টিসিপেল কোনটা, ড্যাংলিং মডিফায়ার, এগুলো কিন্তু খুব বেশি আসে। সো সে অর্ডারই আসলে সাজানো। এবং ইংলিশ রিটেনের জন্য কিন্তু তোমাদের জন্য তোমরা অবশ্যই প্যারাগ্রাফ 10 থাকবে, ফ্রি হ্যান্ডিং রাইটিং তাই প্র্যাকটিস করতে হবে, ব্রেন স্টর্মিং করতে হবে, এবং রিসেন্ট যে ইস্যুগুলো যেমন মেট্রো রেল, তারপর হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, তারপর হচ্ছে রক্তাক্ত জুলাই, এছাড়াও যেসব বিষয়গুলো আসলে খুবই রিসেন্ট, সেগুলো থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে। তো সেই বিষয়ে আমরা আসলে পরে আসব। তো আমরা ইংরেজির ব্যাখ্যা দিতে গিয়ে আসলে এখানে চলে এসেছি। তো মেইন যে ক্লাসটা, আমরা ক্লাসে একটু ফিরে যাই, একটু একটু যদি আমরা একটু দেখি। আচ্ছা,
তারপর যদি আমি আসি যে বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে কি টপিকস খুঁজে বের করা এবং কোয়েশ্চেন ব্যাংক সলভ করা এবং প্র্যাকটিস করা, এবং এটা কিন্তু আমরা হাতে নাতে তোমাদের দেখিয়ে দিয়েছি যে ইংলিশটা তোমরা কিভাবে আসলে বেসিক্স ক্লিয়ার রাখবে এবং কিভাবে তোমরা কি টপিকস ধরে অ্যানালাইসিস করবে। আচ্ছা, তারপর হচ্ছে ক্লাস লেকচারের পর রিলেটেড লেসেন্স গুলো সহায়ক বই। তা আমার আশা করা যায় যে আমাদের কোর্স হোক বা আমরা আসলে কোর্স লঞ্চ করি কিনা, যদিও সেটা সময়ের বিষয়, কিন্তু যদি লঞ্চ করা হয় সেক্ষেত্রে তোমরা যদি আমাদের কোর্সে এনরোল করো, সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে তোমাদের প্রতি অবশ্যই একটি ভালো সাজেশন হবে যে ক্লাস লেকচারের পর ক্লাস রিডের লেসন সহায়ক যতগুলো বই আছে, যতগুলো কোয়েশ্চেন আছে সলভ করা। এবং এছাড়াও তোমরা যদি অন্য কোনো কোচিং সেন্টার ফলো করো আর বাসায় নিজেও পড়ো, সেক্ষেত্রে কিন্তু তুমি যেখানেই পড়ো সেখানকার যদি তোমার কোনো মেন্টর থাকে, তার যে ক্লাস লেকচার আছে তার ক্লাস লেকচারের পর ক্লাস রিলেটেড যা আছে সব পড়ে ফেলা। লাইক ধরো ধরো তোমাদের ফার্স্ট ক্লাসে বাংলা ধ্বনি পড়ালো, এখন ধ্বনিতত্ত্ব পড়ালো, এখন এই ধ্বনিতত্ত্ব রিলেটেড যত ধরনের প্রশ্ন রয়েছে সব প্রশ্নই কিন্তু তোমাদের খুব ভালো করে গুছিয়ে আহ, পড়তে হবে। তো সেক্ষেত্রে তোমাদের যদি ধ্বনিতত্ত্ব পড়ায়, এখন কোচিং এর একটা লেকচারে বা একটা ক্লাসের লেকচারে বা কোনো মেন্টরের লেকচারে আসলে মাত্র 1 ঘন্টা বা 2 ঘন্টা সময়ের মধ্যে আসলে এত বড় অংশ কভার করাটা কঠিন হয়ে যায়। তো ব্যাপারটা এরকমও হতে পারে যে আসলে যে কোনো একটা অংশ মিস চলে গেছে, অথবা এমন হতে পারে কোনো একটা প্রশ্ন স্যার ভুলে সলভ করার নাই। তো সেই জায়গা থেকে যদি তুমি কোচিং এর শীট ছাড়াও আরো যদি তোমার হচ্ছে তুমি যে বইগুলো কিনবে অ্যাডমিশনের জন্য, সেখানেও তুমি কিন্তু অনেক অনেক প্রশ্ন পাবে। তো সেই প্রশ্নগুলোও যদি তুমি সলভ করো, আমার বিশ্বাস তোমাদের আসলে কোনো সমস্যাটা হবে না। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই আহ, ধরো ইংলিশ ক্লাসে যদি তোমাদের ভয়েস চেঞ্জ করানো হয়, সেক্ষেত্রে তুমি অবশ্যই তোমার যত ভয়েস চেঞ্জ আছে বিগত বছরের এবং এবং ক্লাস লেকচারের লেকচার শিটের এবং এর পাশাপাশি তোমার কেনা সহায়ক বইয়ের সবগুলোই কিন্তু তোমরা ফলো করবে। আচ্ছা, এরপর হচ্ছে আহ আত্মবিশ্বাস দৃঢ় করা ও কোয়ালিটি এডুকেশন করা। এখন অ্যাডমিশন ফেজটা এত লং, অনেক সময় শিক্ষার্থীরা পড়তে পড়তে আসলে ক্লান্ত হয়ে যায় এবং ভাবে যে আসলে আমাকে দিয়ে সম্ভব নয়। হ্যাঁ, এটা আসলে ভাবাটা স্বাভাবিক অনেকের ক্ষেত্রে। তারা হয়তো নাও মনে করতে পারে যে আসলে এত কষ্ট করে পড়াশোনা করে তারপর হচ্ছে ইউনিভার্সিটি চান্স যদি না পাই তাহলে তো সব শেষ। তো এরকম কিছু আসলে আত্মবিশ্বাসের দোলাচল খেলা করে স্টুডেন্টদের মধ্যে, আমাদেরও করতো না এরকম নয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে আত্মবিশ্বাস তোমাদের অত্যন্ত দৃঢ় করতে হবে, তোমাদের কোয়ালিটি এডুকেশন সার্ভ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কতক্ষণ পড়ছি তা না চিন্তা করে কতটুকু পড়তে পেরেছি তা শতকরা। অর্থাৎ সাপোজ আমি চিন্তা করলাম যে আমি 10 ঘন্টা পড়বো। আচ্ছা, আমি 10 ঘন্টা টেবিলে বসে থাকলাম এবং বই বই হাতে নিয়ে পড়া মুখস্থর মতো পড়তে থাকলাম বা এমনি পড়তে থাকলাম। তো তারপর কি দেখা যাবে? দেখা যাবে যে ওভারঅল যদি আমি কথা বলি তাহলে দেখা যাবে যে মানে একটা অংশ পড়ার পর ক্লান্ত হয়ে আমি বইয়ের উপরই ঘুমিয়ে গিয়েছি, অথবা ক্লান্ত হয়ে আমার আসলে পড়াশোনাটা হচ্ছে না। লাইক সো সেই দিক থেকে আমার কথা হচ্ছে আমরা কোয়ালিটি এডুকেশনে মন দিব, আমরা কোয়ান্টিটি না। অর্থাৎ আমরা 10 ঘন্টা পড়ছি এটা চিন্তা করব না, আমরা চিন্তা করব আমরা আজকে এই টপিকটা সব কোয়েশ্চেন সলভ করব, অথবা আজকে আমি এই বইয়ের এত থেকে এত পৃষ্ঠা A to Z শেষ করব, এবং যাতে আমি এটায় কোনো ভুল না করি সেজন্য যত ধরনের কাজ হয় করব। অর্থাৎ আমি যদি চিন্তা করি যে আমি এই বিষয়টা শেষ করব আজকে, তাহলে কিন্তু তোমার একটি গোল সেট হয়ে গেল, এবং সেই গোলটা আসলে অনির্দিষ্টকাল বা বেশি পড়াটা না, বা এটা লোক দেখানো কথাও না। তাহলে তোমার কিন্তু এটা ইজি, তোমার জন্য খুবই ইজি হবে। আচ্ছা, তারপর কি গুছিয়ে পড়ে পড়াটা বারবার রিভাইজ করা? অবশ্যই তোমাদের গুছিয়ে পড়ে পড়াটা বারবার রিভাইজ করতে হবে। অর্থাৎ তুমি যদি রিভাইজ না করো, দেয়ার আর ম্যানি ম্যানি ইনফরমেশন, দেয়ার আর মাচ মাচ ইনফরমেশন, সো ওভারঅল এতগুলো ইনফরমেশন আছে যে আসলে তোমার মাথায় সেটা ধারণ করাটা এত সহজ নয়। সেক্ষেত্রে গুছিয়ে পড়ে অবশ্যই তোমাকে বারবার বারবার রিভাইজ করতে হবে। আফটার দ্যাট টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট আসলে খুবই জরুরি, খুবই খুবই জরুরি। কারণ আমার অ্যাডমিশন ফেজে আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, তারপর হচ্ছে গুচ্ছ অধিভুক্ত চট্টগ্রাম সব ইউনিভার্সিটি চান্স পেয়েছি। বাট প্রথম যে ইউনিভার্সিটিতে আমি এক্সাম দিই আহ, সেটা হচ্ছে বিইউপি। তো বিইউপিতে আমার আসলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো ক্লিয়ার আইডিয়া সেভাবে
যেটা এটা ওটা যেহেতু একদম ফার্স্ট এক্সাম ছিল, সো আমার এত আইডিয়া ছিল না, এবং আমার কাছে মনে হয়েছিল যে 60 মিনিটে 100টা দাগাবো যদি পারি। আসলে তো ব্যাপার না। বাট টাইম ম্যানেজমেন্টটা আসলে খুবই জরুরি, কারণ যখন আমি বিউপিতে চান্স পেলাম না, বা একটা ভালো প্রেপ নিয়ে হয়তো 2 মাসে আমার প্রেপ এত ভালো ছিল না, কিন্তু আহ, আমার অ্যাটলিস্ট আত্মবিশ্বাস ছিল অ্যাটলিস্ট আমি ভাইবার কল পাবো, তো সেটাও হয়নি। এখন কথা হচ্ছে যে কেন হয়নি। হয়নি কারণ হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো আইডিয়া ছিল না আসলে। সো দেখা গিয়েছে যে আমি স্টার্ট করেছি পড়তে 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 পড়তে, যখন আমি 100 নাম্বারে, তখন দেখা গিয়েছে যে সময় বাকি 5 মিনিট। তা আমার একটা ইয়ে ছিল যে তোমার আগে হচ্ছে কোয়েশ্চেনটা দেখে নিজে একটা আনসার ঠিক করে রাখতাম, করে তারপর যেটা পারতাম না ওটা গোল দিয়ে দিতাম যে ওটা স্কিপ, আফটার দ্যাট চলে যেতাম। তো এরকম করে করতে করতে দেখা গেছে 5 মিনিট বাকি, আমার একটাও দাগাই নেই, 100টা পর্যন্ত আমার দেখা শেষ। তো দেখা গিয়েছে শেষ 5 মিনিট আমার সবগুলো দাগাতে দাগাতে দেখা গিয়েছে যে আমি পারা প্রায় 10-15টা দাগাতে পারি নাই। কেন পারি নাই? কারণ আমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক ছিল না। তো সেই যে টাইম ম্যানেজমেন্টটা যে আমার ঠিক ছিল না, সেটা যে আমি উপলব্ধি করেছি, তারপর মেনি টাইম এক্সাম হলো, তারপর তোমার ঢাকা ইউনিভার্সিটি এক্সাম হলো, চিটাগং ইউনিভার্সিটি এক্সাম হলো, রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম হলো। সো ওভারঅল কিন্তু তোমার প্রায় এরপর যত ইউনিভার্সিটি আমি এক্সাম দিয়েছি, মানে বিউপির পর সব ইউনিভার্সিটি আমি চান্স পেয়েছি, যতগুলোতেই দিয়েছি। তো সেই জায়গা থেকে যদি আমি বলি যে আসলে, এবং টিউ ছাড়া তোমার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি ল পেয়েছিলাম 60তম হয়ে, বা চবিতে আমি ভালো সাবজেক্ট পেয়েছিলাম। তো গুচ্ছতে আমি ল পেয়েছিলাম। সো ওভারঅল যদি আমি চিন্তা করি যে ওই টাইমগুলোতে, এবং ঢাবিতে তো অবশ্যই অ্যানথ্রোপলজি, তো ওই কথাটা যদি আমি চিন্তা করি, তাও কিন্তু তোমার টাইম ম্যানেজমেন্ট একটা বড় একটা ইস্যু। সো আমি যদি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আহ, আসলে অ্যাওয়ার্ড অফ না হতাম ওই বিউপির এক্সামের কারণে, তাহলে হয়তো এমনও হতে পারতো যে আসলে আমি আসলে অন্য কোনোটাতেই চান্স পেতাম না। তো সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট আমার আমার জন্য যে কি হেল্প করেছে, এটা আসলে বলে বোঝানোর মতো নয়। আচ্ছা, এছাড়া কি আছে? বেশি বেশি মডেল টেস্ট দেয়া, অবশ্যই তোমাদের মডেল টেস্ট বেশি করে দিতে হবে। আহ, কারণ তুমি যত মডেল টেস্ট দেবে, তো তত তুমি তোমার ভুল বা উইকনেস জায়গাগুলো খুঁজে পাবে। আচ্ছা, এর পাশাপাশি তোমাদের প্রস্তুতি নিয়ে সেরাটা দিতে হবে। সো আমরা যদি সাম আপ করি, তাহলে তোমাকে অবশ্যই বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, সব বিষয় ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে কি টপিকস খুঁজে বের করে সেগুলো প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে তোমার ক্লাস লেকচারে আমরা যা পড়াবো, সেটার যে লেকচার শিট, সেই লেকচার শিট পড়ে তোমার সহায়ক বইয়ে যা আছে কোয়েশ্চেন বা যাই থাকুক, সেটা সলভ করতে হবে। তারপর হচ্ছে তোমার আত্মবিশ্বাস দৃঢ় করতে হবে, কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে হবে। তারপর কতটুকু পড়ছি এটা আমার চিন্তা করতে হবে, কতক্ষণ নয়। এছাড়াও আমাদের গুছিয়ে পড়তে হবে, রিভাইজ করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তারপর হচ্ছে হোম হোম মডেল টেস্ট বেশি বেশি দিতে হবে। সো নিজের এফোর্টটা আসলে দেওয়ার সময় এখনই, কারণ এখন যদি তুমি এফোর্টটা ভালো করে দাও, হয়তো আর 6টা মাস পর তোমার যখন রিয়েল এক্সাম হবে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হবে, তোমার জন্য কিন্তু সেটা খুবই একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে, এবং তুমি কিন্তু প্রাচ্যের অক্সফোর্ড থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। এছাড়াও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ও কিন্তু খারাপ নয়। তো সে জায়গা থেকে অন্যগুলাতেও তোমার সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়বে। তো যেহেতু এত বিষয় আছে, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে তোমার জন্য এটা অনেক ফলপ্রসূ হবে। আচ্ছা, এবার আমরা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট অ্যাডমিশন টেস্টের ওভারঅল আমরা জানবো, বি ইউনিট প্লাস গ্রুপ চেঞ্জ। তো সেক্ষেত্রে তোমরা, সবচেয়ে মজার বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটই হচ্ছে একমাত্র ইউনিট যে ইউনিটে সায়েন্স কমার্স আর্টস তিনটা পর্বের বা তিনটা গ্রুপের স্টুডেন্টদের জন্য প্রশ্ন সেম। তো সেক্ষেত্রে আমরা আসলে এখন যাব। তো ঢাকা ইউনিভার্সিটি বিউ ইউনিট এর সিলেবাসটা যদি আমরা তাকাই, বা মান বন্টন বা মার্কস ডিস্ট্রিবিউশনের দিকে যদি আমি তাকাই, তাহলে আমি দেখব বাংলায় মোট 35 মার্ক, এর মধ্যে এমসিকিউ 15, রিটেন 20। ইংলিশে মোট 35 মার্ক, এমসিকিউ 15, রিটেন 20। জেনারেল নলেজে মার্ক হচ্ছে 30, যেটা শুধু এমসিকিউ। অর্থাৎ এর মধ্যে তোমার মোট এমসিকিউ আছে হচ্ছে 60মার্ক, এবং রিটেন হচ্ছে 40। এবং সবচেয়ে মজার ব্যাপার, এখানে হচ্ছে তোমার প্রতিটা ভুলের জন্য 0.25 কাটা যাবে, অর্থাৎ 4/1 কাটা যাবে। আচ্ছা, এটাও আমরা ধরলাম। এরপর এটার পাশ করার কিছু শর্ত আছে। যেমন ধরো, আহ, বাংলায় তোমাকে এমসিকিউতে ন্যূনতম 5 পেতে হবে, 5 বা 6, হ্যাঁ পেতে হবে।
তারপর তোমার ইংলিশে তোমাকে অবশ্যই এমসিকিউতে ওরকম টাইপ মার্কস পেতে হবে। জেনারেল নলেজে তোমাকে অ্যাটলিস্ট 10 পেতে হবে। তারপর রিটেনের ক্ষেত্রে বাংলায় তোমাকে অবশ্যই 20-এ 5 মানে 5-এ পাস, ইংলিশেও 5। কিন্তু আবার এই দুটো 10 হয়, কিন্তু হিসাব হবে 11, 11-র নিচে হলে আবার সমস্যা। আবার ওই 24 মার্ক তোমার হচ্ছে তাহলে ওভারঅল হয় পাস, কিন্তু দেখা যাবে যে সেটার একটাও আসলে হচ্ছে না। তো ওভারঅল তোমাকে 40 মার্কস এনশোর করতে হবে এমসিকিউ এবং এমসিকিউতে, এমসিকিউ এবং রিটেন মিলিয়ে। তো সে জায়গা থেকে আসলে প্রতিটা অংশে আলাদা আলাদা পাস যেহেতু আছে, সুতরাং এটা কিন্তু আসলে খুব সহজ হবে না। তো এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মার্কস ডিস্ট্রিবিউশন। এরপর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সায়েন্স গ্রুপ এবং বিজনেস স্টাডিজ গ্রুপ থেকেও ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের এক্সাম দেওয়া যায়। এর আগে ডি ইউনিট বলে কোন একটা ওয়ার্ড ছিল, কিন্তু সেই ডি ইউনিটটা আসলে এখন আর নেই। তো যেহেতু ডি ইউনিটের ব্যাপারটা আর নাই, সবাই সব ইউনিট এক্সাম দেয়। তো সেদিক দিয়ে আমি চিন্তা করলে যেখানে খ ইউনিট শুধু মানবিকের শিক্ষার্থীদের জন্য ছিল বা আর্টসের স্টুডেন্টদের জন্য ছিল বা হিউম্যানিটিস স্টুডেন্ট ছিল, সেটা এখন সায়েন্স গ্রুপ এবং বিজনেস স্টাডিজ গ্রুপ থেকেও হওয়া যাবে। সো এক্ষেত্রে তোমাদের কিন্তু সিলেবাসটাও সেম থাকবে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, মাত্র 3টা সাবজেক্ট। এবং বাংলা ইংলিশ তো তোমরা সেই ছোট থেকে পড়েই আসছো, কিছু বেসিক্স বা কিছু নিউ গ্রামার শিখতে হবে। আর বেসিকটা আসলে খুবই জরুরি, খুবই খুবই জরুরি। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান তোমাদের অনেক অনেক বিষয় আছে, পড়তে হবে, আমরা সামনে আগাবো। আচ্ছা, তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একমাত্র যাদের রিটেন আছে। তো এর আগে তোমার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল, সরি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে রিটেন ছিল, তো গত বছর থেকে সেটাও বাদ দেওয়া হয়েছে। এবং এছাড়াও বিউপিতেও কিন্তু তোমার রিটেন, সরি রিটেন না, ভাইভা ছিল। তো ভাইভাটা এবার এখন থেকে আর নেই। আচ্ছা, তো এই ক্ষেত্রে বাংলায় 20 এবং ইংরেজিতে 20, আগেও বলেছি। এর মধ্যে বাংলায় অনুধাবনমূলক প্রশ্ন থেকে থাকবে 10 মার্ক, এবং বাকি 10 আসবে ব্যাকরণ বা বিরচন অংশ থেকে। আচ্ছা, ইংরেজিতে প্যারাগ্রাফ রাইটিং এ মোট হচ্ছে 20 মার্ক। এর মধ্যে ইংরেজিতে মোট মার্কস হচ্ছে 20, বাট ইংরেজিতে প্যারাগ্রাফ রাইটিং এ মার্ক হচ্ছে 10, আর বাকি 10 হচ্ছে সেন্টেন্স মেকিং এবং রাইটিং পার্ট থেকে। এবং বিভিন্ন সময় সামারি রাইটিং, থেম রাইটিং এসবও আসতে পারে। আচ্ছা, তারপর ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের নম্বর বন্টনের কথা যদি আমি বলি, তাহলে মূল পরীক্ষা হচ্ছে 100 নম্বর, বাকি 20 কাউন্ট হবে হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ফল অনুযায়ী। এর মধ্যে মাধ্যমিক 10 এবং উচ্চ মাধ্যমিক 10। অর্থাৎ আমি মাধ্যমিকে যত জিপিএ পেয়েছি, ঠিক আহ, তার দ্বিগুণ হিসাব করা হবে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিকে 5 পাও, তাহলে সেটা 10 হয়ে যাবে। আর উচ্চ মাধ্যমিকে তুমি যা পাবে তার দ্বিগুণ। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তুমি যদি 5 পাও, তাহলে 10। অর্থাৎ তোমার 20 নাম্বার এক্সাম হচ্ছে 100 নাম্বারের। আর আরো 20 থাকে তোমার রেজাল্টের ওপর। সো রেজাল্টেও গুরুত্ব দেওয়াটা অতি জরুরি। কিন্তু যদিও তোমার প্রস্তুতি যদি ভালো হয়, তাহলে তোমার রেজাল্ট তোমার জন্য ব্যারিয়ার হবে না, কারণ সেই ডিফারেন্সটা হবে 1 বা এরকম, বা 2, বা হাইয়েস্ট 2.5। সো সেই জায়গা থেকে তোমার প্রিপারেশন যদি ভালো হয়। সো আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমার কিছু ফ্রেন্ড ছিল যারা এইচএসসি তে 4 বা 3 এরকম টাইপ পেয়েছে, বাট দেখা গিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ ভালো সাবজেক্টে পড়াশোনা করছে। তো সেই জায়গা থেকে আমারও বিশ্বাস যে তোমরাও যদি অ্যাডমিশন টাইমে এফোর্টটা আসলে দাও, এফোর্টলেস না হও, তাহলে অবশ্যই তোমরা ওভারকাম করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে ঢাবি। ঢাবি হচ্ছে খ ইউনিটে কাটমার্কসে চলে আসলাম। তো গত বছর 22-23 শিক্ষাবর্ষে এমসিকিউ রিটেন মিলিয়ে আমরা যা জানতে পেরেছি, 100-তে তুমি যদি 53 থেকে 55 পেতে এবং ফলাফল সহ যদি 72 থেকে 74 পেতে, তাহলে কিন্তু তোমার একটা সিট নিশ্চিত। যদিও সেক্ষেত্রে সাবজেক্টটা একটু, যেমন ভাষাভিত্তিক সাবজেক্ট আসতে পারতো এরকম নাম্বারে। তো এরপর তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও, সেক্ষেত্রেও তোমার হচ্ছে নাম্বার, তোমার 75, 76, 77, বা 100-তে তোমার অ্যাটলিস্ট 56, 57, 58 পেতে হতো। তো সেদিক দিয়েও মিডিয়াম সাবজেক্ট পেতে তোমার অ্যাটলিস্ট তোমার ওভারঅল 120-এ তোমার 76, 77, 78, 80 এরকম নাম্বার পেতে হয়। আর ভালো সাবজেক্ট পেতে অবশ্যই তোমাদের 58 থেকে 70 মানে ছাড়া, মানে 120 ছাড়া, বা ওভারঅল যদি আমি বলি
ভালো সাবজেক্ট পেতে তোমাদের হচ্ছে ধরো কি বলা যায়, ধরো 80 থেকে 90 তোমাদের পেতে হবে, এবং 100-র কথা চিন্তা করলে তোমার হচ্ছে 60 থেকে 65 পেতে হতো। সো সে জায়গা থেকে আসলে 22-23-এ আসলে ব্যাপারটা অনেক ফলাফল বিপর্যয় ঘটেছিল। বাংলায় তোমার 15টা এমসিকিউর মধ্যে 4টে এমসিকিউ কনফিউজিং ছিল, যেটার একাধিক উত্তরও ছিল, এর কোয়েশ্চেনে ভুল ছিল। এছাড়াও তোমার ইংলিশে আমাদের সময় টার্সিয়ারি এডুকেশন এসেছিল প্যারাগ্রাফ, তো এটা একটু কঠিন, এটা কিন্তু আসলেও আননোন ছিল, যদিও আমি এক্সামের 2 দিন আগে কোনোভাবে গুচ্ছ সলভ করতে গিয়ে টার্সিয়ারি এডুকেশন সম্পর্কে জানতে পারি যে এটা কি ছিল। যেটা সে এডুকেশন হচ্ছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক বা বা উচ্চশিক্ষার যে ব্যবস্থা পড়াশোনা সেটা। তো এছাড়াও সাধারণ জ্ঞানেও প্রায় সাম্প্রতিক থেকেই প্রায় 16টার মতো প্রশ্ন এসেছিল। তো ওভারঅল যদি আমি চিন্তা করি যে 22-23-এ আসলে ফলাফল অনেক বিপর্যয় ঘটেছিল। তো এবছর কিন্তু আবার তুলনামূলক সহজ প্রশ্ন হয়েছে এবং কাটমার্ক বেড়েছে। তো গতবারের তুলনায় এবারের কথা চিন্তা করলে আহ এবছর আহ যেটা 72-74 দেখাচ্ছি সেটা আসলে 78 ছিল, অর্থাৎ 78 থেকে 80 এরকম ছিল। যেটা আমি 58 থেকে 70 দেখাচ্ছি ওটা ছিল আহ 62 থেকে 75 বা এর বেশি। তো সব জায়গা দিয়ে সবকিছু মিলাই চিন্তা করলে যে 2023-24 সেশনে কাটমার্ক অবশ্যই বেড়েছে, কারণ প্রশ্নের মানটা বা প্রশ্নটা হয়তো তুলনামূলক সহজ হয়েছে 22-23-এর অপেক্ষা। এবং আহ, আসলে এতটুকু দিয়ে আসলে কিছু বোঝানো সম্ভব না, বিশেষ করে কাটমার্ক দিয়েও বোঝানো সম্ভব না। কারণ হচ্ছে প্রতি বছরই আসলে প্রশ্নের মান অনুসারে আসলে কাটমার্কটা ডিফার করে। আচ্ছা, এরপর যদি আমরা আসি যে একটা মজার বিষয় যে মানবিক বিভাগ থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক এক্সাম দেয়া যায় এবং খ ইউনিট 2022-23 সেশন থেকে নেই। সেক্ষেত্রে একটা প্রশ্ন হতে পারে, তাহলে মানবিক বিভাগের ওরা কি দিয়ে এক্সাম দেবে? আচ্ছা, ক ইউনিটের ক্ষেত্রে যদি আসি তাহলে আহ তোমরা যারা মানবিকের স্টুডেন্ট তারা ভূগোল, মনোবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান পড়তে পারবে। কিন্তু এখানে শর্ত হচ্ছে তুমি যদি গণিতে পড়তে চাও মানবিক থেকে এসে, তোমাকে অবশ্যই এইচএসসি তে গণিত থাকতে হবে। এছাড়াও তুমি যদি পরিসংখ্যান পড়তে চাও মানবিক থেকে কয়নিটে, তাহলেও তাহলেও কিন্তু তোমার অবশ্যই 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 পরিসংখ্যান তোমার এইচএসে থাকতে হবে। তো সেক্ষেত্রে এই দুইটা যদি আমি বাদও দিই, এই দুইটার জন্য সিট হচ্ছে 3+3 অর্থাৎ 6। এর বাইরে ভূগোল এবং মনোবিজ্ঞান, তো ভূগোল মনোবিজ্ঞান মিলিয়ে মোট 45টা সিট রয়েছে। তো এই 45টা সিটই মূলত ক ইউনিটে মানবিকদের জন্য রয়েছে। তো সেক্ষেত্রে তোমার সিলেবাস হচ্ছে বাংলা 25, ইংলিশ 25, আইসিটি 25, অর্থনীতি, ভূগোল, মনোবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান 25। অর্থাৎ তোমার বাংলা 10 রিটেন, ইংলিশ 10 রিটেন, আইসিটি 10 রিটেন, আর অর্থনীতি বা ভূগোল বা মনোবিজ্ঞান বা গণিত বা পরিসংখ্যান 10 রিটেন। অর্থাৎ এখানে এই 5টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে এবং শুধু এই একটাই আনসার করতে হবে। আচ্ছা, এবং তুমি যদি এমসিকিউতে একটা আনসার করো বা রিটেনে সেটা না করো, সেক্ষেত্রে সেটা অন্য কিছু হতে পারে। আচ্ছা, এরপর যদি আমি আসি, সেটা হচ্ছে যে মানবন্টনে, সেটা হচ্ছে যে বাংলা তোমার 15 এমসিকিউ 10 রিটেন, ইংরেজি 15 এমসিকিউ 10 রিটেন, আইসিটি 15 এমসিকিউ 10 রিটেন, এবং আদার সাবজেক্ট হচ্ছে 15 আর 10, মানে সেটাই। এরপর হচ্ছে গণিত। গণিতে হচ্ছে আহ মানবিক থেকে সিট আছে মোট 25টা, এর মধ্যে কোটা ছাড়া আছে 22টা। তো এর মধ্যে বাংলায় 12টা এমসিকিউ, ইংলিশে 12টা এমসিকিউ, আইসিটিতে 12টা এমসিকিউ, এবং ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স এর থেকে 24টা এমসিকিউ আসবে। এবং রিটেনের ক্ষেত্রে বাংলা 10, ইংলিশ 10, আইসিটি 10 এবং ইকোনমিক্স 10। অর্থাৎ এর মধ্যে অবশ্য তোমার যদি মানবিকে ইকোনমিক্স থাকে তাহলে তুমি গণিতের এক্সাম দিতে পারবে, অথবা তোমার যদি স্ট্যাটিস্টিক্স থাকে তাহলেও তুমি মানবিক থেকে গণিত এক্সাম দিতে পারবে। তো এই হচ্ছে বিষয় যে মানবিক বিভাগ থেকেও গণিতে দেয়া যায়। তো এখন প্রশ্ন হচ্ছে মাত্র এত কম সিট, এখন আমি বলি যে তোমাদের মধ্যে যারা টপ 80-তে থাকবে বা টপ 70-তে থাকবে মানবিক থেকে গণিতে, তারা প্রায় সবাই সিট পাবে। কেন পাবে? কারণ যে ছেলেটা বা মেয়েটা গণিতে তোমার ধরো মানবিক থেকে এক্সাম দিয়ে টপ 50 বা টপ 100-এ থাকবে বা টপ 80-তে থাকবে বা টপ 70-তে থাকবে, তারা দেখবা যে এবং খ ইউনিটেও এর চেয়ে অনেক অনেক ভালো করেছে। অর্থাৎ একজন যদি ল, ইংলিশ
ইকোনমিক্স, আইআর এরকম যদি সাবজেক্টগুলো নেয় পায়, তো তারা অবশ্যই কমার্সের সাবজেক্টে আসবে না। তো সেই জায়গায় থেকে আসলে 22টা সিট থাকলেও, কোটা ছাড়া 22টা সিট থাকলেও, সেটি গত বছর 22টি শিক্ষাবর্ষে 76 পর্যন্ত গিয়েছিল। সুতরাং এখানে আসলে আহ আশা হারানোর কোনো কারণ নেই। আচ্ছা, আশা করি বোঝাতে পেরেছি। আহ এরপর আমরা চলে আসি ইউনিভার্সিটি অফ রাজশাহী, রাজশাহী বিষয়ে ইউনিটে। এবং এই ইউনিটের রাজশাহী বিষয়ে এই ইউনিটের অংশটা আমার জন্য খুব ঐতিহাসিক এবং দুঃখের, যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে 60তম ছিলাম এবং আইন বিভাগে চান্স পেয়েও পড়িনি বা পড়তে পারি, বা থাকা বিষয়ে চুজ করেছিলাম অ্যানথ্রোপলজিতে। যাই হোক, এখন আমরা অবশ্যই বলবো যে সব ইউনিভার্সিটি ভালো এবং অবশ্যই রাজশাহী ল ভালো। আচ্ছা, তো সেক্ষেত্রে আহ সেটা আসলে আমার জন্য ভালো কি ছিল কিনা আমি জানি না, কিন্তু আহ, যাই হোক আসলে এখন রাজশাহী ইউনিভার্সিটির তোমাদের ক্ষেত্রে যদি বলি। আচ্ছা, তো রাজশাহী ইউনিভার্সিটিতে তোমাদের হচ্ছে মোট রিটেন রিটেন তো রিটেনের মধ্যে তোমার রিটেন হচ্ছে 100, এর মধ্যে এমসিকিউ হচ্ছে 80। আর আর বাকিটা মেবি বাকিটা আচ্ছা, এমসিকিউ হচ্ছে মোট 80 এবং একটা এমসিকিউর জন্য 1.25। অর্থাৎ তোমার রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সিস্টেমটা একটু ইউনিক এই জন্য, কারণ ওরা 80টা এমসিকিউ দেয় এবং রেজাল্টের উপর কোনো মার্কস থাকে না। যদিও রাজশাহী ইউনিভার্সিটিতে মাত্র 72,000 পরীক্ষা দিতে পারে 4টা শিফটে ভাগ হয়ে রেজাল্টের ভিত্তিতে। তো যেহেতু তারা আগেই রেজাল্টের জন্য কাট রিমুভ অ্যাড হয়ে যাচ্ছে, তাই আসলে এক্সামে আসলে রিটেনের কোনো মূল্য, রেজাল্টের কোনো মূল্য নেই। তো সেক্ষেত্রে আহ, বিজ্ঞান ইউনিট থেকে ক ইউনিট থেকে দিতে চাইলে জিপিএ 5, বিজনেস স্টাডিজ থেকে দিতে চাইলে নির্দিষ্ট জিপিএ, এবং মানবিক থেকে কমপক্ষে জিপিএ 4.67 পেতে হয় রাজশাহীতে এক্সাম দিতে বসতে গেলে। যদিও এটা 22-23 শিক্ষাবর্ষের হিসাব, 23-24 শিক্ষাবর্ষের ক্ষেত্রে সেটা 4.22 পর্যন্ত গিয়েছিল। আচ্ছা, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি ইউনিটের ক্ষেত্রেও আহ, তোমাদের 100 নম্বরের মোট পরীক্ষা। এর মধ্যে প্রতিটি প্রশ্নের মান 1 এবং প্রতিটি ভুল উত্তরের জন্য তোমরা 0.25 কাটা যায়। তো এখানে ভালো সাবজেক্ট পেতে কাট মার্কস তোমার 85 থেকে 95 প্লাস মাইনাস। তো আমার বি ইউনিটে মেবি মার্কস ছিল 86.50, আর বি ইউনিটে মেবি মার্কস ছিল 81.50। আচ্ছা, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে ভালো সাবজেক্ট পেতে অবশ্যই কাট মার্কস 25 থেকে 95 প্লাস থাকতে হয়। তো আমার ডি ইউনিটে ছিল, তো আমি আমার আইআর এসেছিল ওভারঅল। তো এই ক্ষেত্রে তোমাদের অবশ্যই ভালো সাবজেক্ট পেতে কাট মার্কস হচ্ছে 85 প্লাস, এবং আসন নিশ্চিত করতে কাট মার্কস হচ্ছে 75 প্লাস। সো 120-এ আর কি। সো এবং আমি যদি একটা মিস্টেরিয়াস থিং বলে দেই, যে চট্টগ্রাম ইউনিভার্সিটির সব ভর্তি পরীক্ষায়, বিশেষ করে বি এবং ডি ইউনিটের এক্সামে, আমি যেটা দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছি, যে চবিতে প্রশ্ন প্রচুর রিপিট হয় এবং 100টা প্রশ্ন করলে এর অর্ধেকই রিপিট হয়। তো এবং এবং এছাড়াও ওরা মূলত সাম্প্রতিক সময়কে মোটামুটি গুরুত্ব দেয়। এবং আমার যে ধারণা, ওরা আসলে বছরের পর বছর দেখা যায় কি, মানে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, সবার সাথে মিলবে কিনা জানি না, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনেক রিপিট হয় এবং সেটা অন্যান্য সব পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের চেয়ে বেশি। তো তুমি যদি চবিকেও টার্গেট করো, সেক্ষেত্রে তুমি যদি চবির গত 10 বা 15 বছরের প্রশ্ন সব সলভ করতে পারো কয়েকবার রিভিশন সহ, আমার বিশ্বাস চবিতে তুমি টিকবে। এবং এর পাশাপাশি তোমাদের কি করতে হবে, তোমাদের অবশ্যই এর পাশাপাশি বই পড়তে হবে। তো সেটা হচ্ছে বিষয়। সো চবিতে চান্স পাওয়া আসলে সহজ, সেক্ষেত্রে একটু মাথা খাটালেই আসলে হয়ে যাচ্ছে। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি বলি, বি এবং সি, বি ইউনিট হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং সি হচ্ছে কলা ও মানবিক অনুষদ। আচ্ছা, তো এই ক্ষেত্রে জাহাঙ্গীরনগরে মোট এমসিকিউ এমসিকিউ 80টা মার্ক 1.25 কাট, আর রেজাল্টের উপর 20 মার্ক থাকে। তো ভালো সাবজেক্ট পাওয়ার উপর কাট মার্কস ভ্যারি করে কোয়েশ্চেনের উপর, এবং কোনো শিফট ওয়াইজ রেজাল্ট হয় না রাজশাহীর মতো। তো সেক্ষেত্রে আসলে ভাগ্যটাও অনেকটা ফেভার করা বলা চলে। এবং
যতগুলো পাবলিক ইউনিভার্সিটির এক্সাম আছে এর মধ্যে প্রায় সবগুলো থেকে সবচেয়ে কঠিন এবং স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেন আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নো ডাউট। এবং এখানে সিট অনেক কম, কিন্তু এখানে আসলে জাহাঙ্গীরনগর সবচেয়ে বড় বিষয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতজন শিক্ষার্থী ততটা সিট, যেটা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চিত করতে পারেনি। আচ্ছা, জিএসটি অ্যাফিলিয়েটেড 24 ইউনিভার্সিটিস, জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি 24। সো ইউনিটের ক্ষেত্রে তোমাদের হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হয়, এবং এর মধ্যে হচ্ছে তোমার এক এক ভুল হলে 0.25 কাটা এবং ঠিক হলে 1। এবং এক্ষেত্রে সেরা মান হচ্ছে 64+, মধ্যম মান 58 থেকে 64, নিম্নমান 55 থেকে 58। তো এক্ষেত্রে এটা ছিল 2022 সেশনের ক্ষেত্রে কাটমার্কস। বাট এই বছর 23-24-এ আমরা ভর্তি পরীক্ষায় বিরাট ফলাফল বিপর্যয় দেখেছি, যেখানে আমার নিজের অর্জন করা নাম্বার চেয়েও এই 23-24-এর গুচ্ছ পরীক্ষায় নাম্বার অনেক অনেক কম ছিল। তো সেই জায়গা থেকে মাত্র 72 না 75 ছিল হাইয়েস্ট, যেখানে আমাদের বেলায় ছিল 92 বা 93 হাইয়েস্ট। তো এই জায়গা থেকে যদি আমি বলি যে আসলে কাট মার্কস এর ক্ষেত্রে 23-24-এ আমি যদি বলি যে আসলে সেরা ছিল 60+, মধ্যম ছিল 52 থেকে 58, আর নিম্ন মানের বিশ্ববিদ্যালয় ছিল হচ্ছে 52 থেকে 56 এরকম টাইপ। সো প্রতি বছর আসলে কাটমার্ক ডিফার করে, সো এটা নিয়ে আসলে সন্দিগ্ধ হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেরিটাইম ইউনিভার্সিটি তথা নাম পরিবর্তন করে এখন হয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, যদিও এখন অফিসিয়ালি হয়নি, হবে হয়তো। তো ওখানেও তোমার হচ্ছে এমসিকিউ 100, নেগেটিভ মার্কিং হচ্ছে 2.25 পার মিস্টেক, এবং এক্ষেত্রে বাংলা, ইংলিশ, আইসিটি, জিকে অর হায়ার ম্যাথ অর অ্যাকাউন্টিং আনসার করা যায়। আচ্ছা, বিউপির ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, আর একটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অংশ। এক্ষেত্রে এমসিকিউ 100, কোনো ভাইভা ভোজ নেই। 2022-23-এও ভাইভা ভোজ ছিল, 23-24-এ ছিল না। এটা অনলি রিটেন, এমসিকিউ বেস, 100 এমসিকিউ, পার রঙে 0.25 মাইনাস হয়। আর বাংলা, ইংলিশ, জিকে, ইংলিশ ভার্সন কোয়েশ্চেন হয় আসলে। আচ্ছা, এবার আমরা বুক লিস্টে আসি, এটা আগেও বলা হয়েছিল। তো এক্ষেত্রে বুক লিস্টে হচ্ছে 24-25 সেশন, 2024 সেশন। সো ওখানে হচ্ছে বাংলায় হচ্ছে ফলো করবি কিংবদন্তি এবং অভিযাত্রী, এবং অভিযাত্রী এটিএম। তো কিংবদন্তি, অভিযাত্রী, এটিএম বাংলার জন্য যথেষ্ট। এছাড়া আরো দুটো বই আছে যারা তোমরা পড়ে দেখতে পারো। এই কিংবদন্তি, অভিযাত্রী এবং বাংলা বিচিত্র, এই তিনটা বই যে কোনো একটা পড়লেই তোমার আসলে অ্যাডমিশনে বাংলার প্রেপ হয়ে যাবে প্রায় 95%, আর প্রায় 100%। সো ওভারঅল আমি যদি বলি যে তুমি কিংবদন্তি, বাংলা বিচিত্র, অভিজাতি, তিনটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই কেনো, একটাই আনা, অথবা একটা আগেই কিনে ফেললে তাও কোনো লস নেই, অন্যটা কেনা লাগবে না। বাট আমি যদি তোমার মানে আমাকে যদি বলা হয় একটা বই সাজেস্ট করতে, সেক্ষেত্রে আমি কিংবদন্তিকে এগিয়ে রাখবো। আচ্ছা, আর অভিযাত্রী এটিএম এর বিকল্প নেই, কারণ ওরা বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, এছাড়াও বঙ্গানুবাদ যা যা আছে সবই কিন্তু ওরা খুবই পটভূমি সহ, কন্টেক্সট সহ, ছবি দিয়ে যথেষ্ট পরিমাণে সুন্দর করে প্রেজেন্টেশন করেছে। সো ওটা পড়লে তোমার কোনো বাগধারা ভুলে যাওয়ার কথা না। তো অভিযাত্রী এটিএম এর আসলে কোনো বিকল্প নেই, আসলেই নেই। ইংলিশের ক্ষেত্রে এছাড়াও অভিযাত্রী এটিএম এর একটি বড় দিক হচ্ছে বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাক্য সংকোচন গুছিয়ে পটভূমি সহ সাজিয়ে দিয়েছে। আচ্ছা, ছবি সহকারে। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট, হাসান জামান ভাইয়ের লেখা লেখা অ্যাডমিশন টেস্ট ট্যাক্সের আসলে কোনো বিকল্প হয় না বা নেই। ইংলিশ বিচিত্রাতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দিয়েছে, এবং ক্লিফ স্টোফেল অ্যান্ড ব্যারন স্টোফেলের অংশটাও ওরা যুক্ত করেছে। তো এই বইটাও বাজেন না, ভালো। আর আরেকটি হচ্ছে মেইনলি বিসিএস এর জন্য এই বইটা, বাট ভার্সিটির জন্য অবশ্যই, বাট বিসিএস এর জন্য মূলত এটা অপশনাল। বাট
যদি মনে করো তোমার বেসিক অনেক স্ট্রং বা তুমি বেশ ভালো পারবে, তাহলে তুমি মাস্টার্সটা কিনে অ্যাডভান্স প্র্যাকটিসের জন্য তুমি মাস্টার্স। ফর বিগিনার আমি বলবো ইংলিশ বিচিত্রা কেনো আর অ্যাডমিশন টেক্সট হ্যাক্স কিনো, বা অ্যাডমিশন হ্যাক্স কিনো। আর মাস্টারের ক্ষেত্রে হচ্ছে তুমি যখন বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, যখন তুমি মনে করবে আরো 1-2 মাস 3 মাস পর যে তুমি তোমার ইংলিশে বেসিকটা অনেক ভালো হয়েছে, তাহলে তুমি কোয়েশ্চেন সলভের জন্য মাস্টার বইটা কিনে কোয়েশ্চেন সলভ করতে পারো ইংলিশে। আচ্ছা, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে MP3 মাস্ট, কারণ MP3 জিকের বেসিকটা দুর্দান্ত। তাই MP3 বাংলা ও আন্তর্জাতিক মেইনলি ফর BCS, তাও আমি কিনতে বলবো কারণ জিকের বেসিকটা গ্রো করার জন্য। আর এছাড়াও খন্দকার জিকে এবং জোবায়ের জিকে যে কোনো একটি কিনতে পারো, বাট আই উইল সাজেস্ট খন্দকার জিকে, এটা বেটার। আচ্ছা, জয়কলি মৌলিক বিষয়াবলী, আর্টস গ্রুপের সাবজেক্ট থেকে জিকেতে অনেক কোয়েশ্চেন হয়, সো বইটা আসলেই পড়া জরুরি। কারণ জয়কলি মৌলিক বিষয়াবলী বইটা আসলে আহ অর্থনীতি, পৌরনীতি, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ইতিহাস, সমাজকর্ম, যুক্তিবিদ্যা অর্থাৎ এবং আইসিটি, অর্থাৎ আর্টসের সব গ্রুপের সব সাবজেক্ট এবং আইসিটি মিলিয়ে আসলে অনেক কোয়েশ্চেন হয়, বিশেষ করে গুচ্ছতে এটা বেশি করে, ঢাবিতেও আসলে এটা হয়েছে কয়েকবার। সো সেক্ষেত্রে মৌলিক বিষয়গুলি পড়ার কোনো বিকল্প নাই। আচ্ছা, এছাড়াও জুবাইরস পাবলিকেশন থেকে ওরা যেমন জুবাইরস জিকে সাজেশন, জুবাইরস জিকে বের করে, ঠিক সেরকম জুবাইরস মৌলিক জিকে বের করে, ঠিক সেরকম জুবাইরস রিসেন্ট ক্যাপসুল বের করে, যেগুলো আসলে রিসেন্ট ঘটনা নিয়ে তৈরি। তো সেক্ষেত্রে প্রতি 1.5 মাসে একটা করে ক্যাপসুল বের হয়। তো এবারেরটা এখনো বের হয়নি, এবারটা বের হওয়ার পর থেকে তোমরা এটা কিনতে পারো, কারণ রিসেন্ট অ্যাফেয়ার্স এর জন্য সাম্প্রতিক ক্যাপসুলের বিকল্প নাই। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিনতে নিষেধ করবো। আর সবচেয়ে বড় বিষয় কি, আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি সেটার আরো একটি মূল কারণ হচ্ছে এই ক্যাপসুল। কারণ আমি এক্সামের আগের দিন জুবাইরস জিকের লাস্ট যে সংখ্যাটা মানে ক্যাপসুল 4, সেটা আমি পড়ে যাই। তো পড়ে যাই, ভালো, পড়ো, সমস্যা কি, পড়ে যাই। তো ওই সময় এক্সামের আগের দিন পড়েছি, কিন্তু ওটা ওটা থেকেই প্রায় 11টার মতো কোয়েশ্চেন আমি কমন পেয়েছি জিকেতে হুবহু। মানে আহ, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু রিসেন্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে সবচেয়ে রিসেন্টটা করে। সো সেক্ষেত্রে তুমি যদি 1 2 3 শেষ করে 4 দেখো যে 4 অ্যাডমিশন টেস্টের 1 সপ্তাহ আগে 4 বেরোচ্ছে, তাহলে তুমি অবশ্যই 4 কিনবে। কারণ 4 নাম্বারটা কেনার ফলে তোমার একদম রিসেন্ট যেটা ঘটেছে সব তোমার হাতের মুঠোয় চলে আসবে। তো সেক্ষেত্রে এটাও খুবই জরুরি একটা বই। আচ্ছা, এরপর রিটেন পার্টের জন্য ইউসিসি ইউনিট রিটেন সাপ্লিমেন্ট কিনতে পারো, জয়পুলি রিটেন সাপ্লিমেন্টও খারাপ নয়। কোয়েশ্চেন ব্যাংকের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোত্তম কোয়েশ্চেন ব্যাংক আসলেও পানকৌড়ির চেয়ে বেটার আমি নিজেও মনে করি, সেটা হচ্ছে জয়কলি। এরপর হচ্ছে রাজশাহীর জন্য পানকৌড়ি সেরা, জাহাঙ্গীরনগরের জন্য পানকৌড়ি সেরা, চট্টগ্রামের জন্য পানকৌড়ি সেরা, গুচ্ছের জন্য পানকৌড়ি সেরা। এছাড়াও মেরিটাইমের জন্য তোমরা পড়তে পারো আহ পানকু আহ, পড়তে পারো আহ জয়কলি মেরিটাইমে। বাট এখানে হয়তো কোনো কারণে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে জয়কলি হবে। আচ্ছা, আর এছাড়াও বিউপিরও সেম, বিউপিরও জয়কলি প্রশ্ন ব্যাংক আছে, আরেকটি শুনেছি বুস্টার আছে, তো এটাও করতে পারে। আচ্ছা, একটা গ্ল্যান্স আমি যদি বলি তাহলে হবে এরকম যে বাংলার জন্য কিনবে কিংবদন্তি আর অভিযাত্রী, ইংলিশের জন্য কিনবে টেক্সট হ্যাক্স ইংলিশ বিচিত্রা মাস্টার, জিকের জন্য কিনবে MP3 বাংলাদেশ আন্তর্জাতিক, খন্দকার জিকে, জয়কলি মৌলিক বিষয়গুলি এবং জুবাইরস ক্যাপসুল। আর কোয়েশ্চেন ব্যাংকের জন্য ঢাকা ইউনিভার্সিটি বিউপি মেরিটাইমের জন্য জয়কলি কোয়েশ্চেন ব্যাংক, এবং রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গুচ্ছর জন্য পানপুরি কোয়েশ্চেন ব্যাংক ফলো করতে পারো। আচ্ছা, তো আশা করি তোমাদের এই অংশে আমি বেশ ভালোভাবেই বোঝাতে পেরেছি। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, তবে অবশ্যই প্রশ্নটা কমেন্ট বক্সে করো, যাতে আমি উত্তর দিতে পারি, এবং নেক্সট ক্লাসে সেটা উত্তর আসবে, এবং আহ, অথবা কমেন্টেও আমি তোমাদের উত্তর দিতে পারবো, সমস্যা নেই। তো কমেন্ট করো তোমরা, এখনই কমেন্ট করো তোমাদের কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা, এখন আসলটা যে কি টপিক সাজেশন, সেক্ষেত্রে বাংলার জন্য তোমাদের মেনলি পড়তে হয় কি, পদ্য পদ্য, নাটক উপন্যাস, অনুধাবন এবং সারমর্ম, বাংলা প্রথম রিটেন সহ। আর আর গ্রামারের ক্ষেত্রে তোমরা বেশি গুরুত্ব দেবে ধ্বনি প্রকরণ, সন্ধি, শব্দতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, নর্ত ও সত্য বিধান,
পদ প্রকরণ, বাক্য প্রকরণ, কারক ও বিভক্তি, সমাস, সংখ্যাবাচক শব্দ, উপসর্গ, বাচ্য, উক্তি এবং বিরোচনাংশ। ইংরেজির ক্ষেত্রে গুরুত্ব দেবে ইংলিশ পড়তে বই, প্যারাগ্রাফ, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য প্যারাগ্রাফের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে হবে, সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করতে হবে, এক্সপ্লানেশন প্র্যাকটিস করতে হবে, এবং কোনো পয়েম থেকে থিম রাইটিং অর অ্যানি স্টোরি থেকে সামারি রাইটিং প্র্যাকটিস করতে হবে। এবং গ্রামারের জন্য রয়েছে আসার ক্রম অনুসারে সবচেয়ে কম আসবে অ্যানালজি ওভারঅল। আচ্ছা, যাই হোক, তো আসার ক্রমানুসারে সবচেয়ে বেশি থেকে সবচেয়ে কম ভয়েস, ন্যারেশন, কোয়েশ্চেন ট্যাগ, স্পেলিং, পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, ভার্ব, প্রিপোজিশন, রাইট ফর্ম ভার্বস, ডিটারমিনার, জিরেল ইনফিনিটিভ পার্টিসিপল, ড্যাংলিং মডিফায়ার, ফ্রেজ ক্লজ, vocabs, group verb, one word substitution, proverbs, parallelism and redundancy, pinpoint error, sentence correction, conditionals and analogy. আচ্ছা, জেনারেল নলেজের জন্য আমরা পড়বো বাংলাদেশি বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, মৌলিক বিষয়গুলি, অতি সাম্প্রতিক বিষয়গুলি। আচ্ছা, তো এর মধ্যে পড়তে হবে মূলত বেশি মহাদেশ সমূহ নিয়ে, অর্থাৎ এশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এগুলো পড়তে হবে। যুদ্ধ বিপ্লব নিয়ে পড়তে হবে। বাংলাদেশ বিষয়গুলির জন্য বাংলাদেশকে নিয়ে জানতে হবে, বাংলার প্রাচীন ইতিহাস জানতে হবে, বাংলার বিভিন্ন জনপদ জানতে হবে, বাংলায় মুসলিম শাসনামল জানতে হবে, প্রাচীন জনপদ জানতে হবে, 57 থেকে 71 সব জানতে হবে, সংবিধান সম্পর্কে সব জানতে হবে, বাংলাদেশের নন্দনী সম্পর্কে সব জানতে হবে, বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে জানতে হবে, অতি সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে কাজ করতে হবে। মৌলিক বিষয়গুলির মধ্যে রয়েছে ভূগোল, পরিণতি, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস, আইসিটি। আচ্ছা, আর টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির কথা যদি আমি বলি, সেক্ষেত্রে আমি যদি বলি স্ট্র্যাটেজি এবং টাইম ম্যানেজমেন্ট কিভাবে আমার বিরুদ্ধে আমাকে চান্স পাইয়েছে, আমি বলি প্রথমে এক্সামের শুরুতে হচ্ছে এমসিকিউ। সো আমি একটু অ্যানোটেট করবো এখন। আচ্ছা, অ্যানোটেট করি। আচ্ছা, হ্যাঁ। তো আমার ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি ইউনিট 2000 কত 22-23 না, আচ্ছা, ইউনিট 23-এ আমার এমসিকিউর ক্ষেত্রে আমার প্ল্যান ছিল সে নো টু নেগেটিভস, মানে যা হচ্ছে যা যা আমি পারি না বা আইডিয়া নাই সেটা দাগাবো না। সেক্ষেত্রে আমি বাংলা আমি দাগিয়েছিলাম হচ্ছে তোমার 13টা, ইংলিশে দাগানো হয়েছে 12টা, আর জিকে দাগিয়েছি 22টা। অর্থাৎ আমি স্কিপ করেছি কয়টা তাহলে? এখানে 2টা, এখানে 3টা, 5টা, আর তার 5 13টা। আর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে ফার্স্ট হয়েছিল ও কিন্তু ওভারঅল মার্কসই পেয়েছিল এমসিকিউতে 60-এ 52+। অর্থাৎ আমি দাগিয়েছি 47। তো মাত্র 47টা আমি দাগিয়েছি আউট অফ কয়টা? আউট অফ 60। তার মানে কি আমি নেগেটিভ হোক চাইনি। অ্যাজ আ রেজাল্ট আমি যদি সব দাগাতাম, এই বাকি 13টার মধ্যে যদি 10টাও ভুল হতো, তাও কিন্তু আমার নাম্বার যা আমি এখন না দাগিয়ে অর্জন করছি তার চেয়ে কমে যেত, এবং কম্পিটিশনের জায়গাটা এখানেই। সো you have to know about negative marking. You have to know about strategy of yourself regarding sitting for admission test at Dhaka University or other public universities, and you have to know well about time management also. So these are the keys. So in this case I will suggest you to make time management properly and with strategy of getting chance. Like আমি যদি
লোভ করতাম যে না আমি 60টাই দাগাবো, আমাকে প্রথম হতে হবে, তাহলে কিন্তু আমি কখনোই হয়তো চান্সই পেতাম না। সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশন বা ওভারঅল যদি আমি চিন্তা করি, তুমি যদি নেগেটিভ মার্কিং না করো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবং ফান ফ্যাক্ট যে 47টার মধ্যে অ্যাবাউট 95%ই আমার কারেক্ট ছিল, মানে আমার নেগেটিভ হয়েছে অনেক, খুবই কম। সো যেহেতু, এবং আমার অনেক ফ্রেন্ড আছে আমার চেয়ে বেশি ঠিক হওয়ার পরও নেগেটিভ মার্কিং এর কারণে আমার চেয়ে কম এসছে বা ওদের পজিশন পিছিয়ে গিয়েছে, চান্স পেলো। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে একটু স্ট্র্যাটেজি ফলো করো ভাই, না হলে টেকা মুশকিল। সো ইউ হ্যাভ টু be aware of your strategy. আচ্ছা। আচ্ছা, এবার আমরা পরে চলে যাই। আমরা তো বুঝলাম যে আমার স্ট্র্যাটেজি কি, আমার স্ট্র্যাটেজি হবে সে নো টু নেগেটিভ মার্কিং। কি সে নো টু নেগেটিভ মার্কিং। সো আমার স্ট্র্যাটেজি হবে সে নো টু নেগেটিভ মার্কিং অ্যান্ড টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা তো বলেইছি। আচ্ছা, এরপর আমরা যদি আসি যে আমাদের ইউনিকনকিউররের ব্যাচ, আমরা চাচ্ছি যে যদি স্টুডেন্ট যদি অ্যাটলিস্ট 20+ হয় তাহলে আমরা এই কোর্সটা রান করব। এবং 30 সেপ্টেম্বর পর্যন্ত কোর্সটিতে এনরোল করা যাবে। আহ, এর মধ্যে এটা বিকাশ হচ্ছে, নাম্বার দেয়া আছে, তোমরা এটাই কল দিয়েও জানতে পারো। এছাড়াও কল ছাড়াও তোমরা এই নাম্বারে তোমরা এনরোল করতে পারো, এই নাম্বারেও বিকাশ করে এনরোল করতে পারো আমাদের কোর্সে। তো যদি ব্যাপারটা এরকম হয় সামহাও কোর্সটা হলো না বা হচ্ছে আহ, আমরা অপারগ হলাম, সেক্ষেত্রে আমরা তোমার যে টাকাটা সেটা রিফান্ড করে দেওয়ার ব্যবস্থা করা হবে। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। যে ক্লাস হবে সেখানে বিপির স্টুডেন্টরা টিচার হিসেবে আনা হবে, বা অন্যান্য অন্যান্য যেগুলো আসলে আমরা অপারগ হয়েছি ওগুলাই যারা রান করেছে বা পেয়েছে চান্স বা পরে, তারাই কিন্তু এখানে ক্লাস টিচার হিসেবে আছে। এবং আমাদের টিচিং প্যানেলে যারা আছে তাদের প্রায় সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপার। তো সেই জায়গা থেকে আমার আশা হবে যে তোমরা আমাদের এই ফ্রি ক্লাসগুলো করো এবং করে আমাদের ক্লাসের কোয়ালিটি গুলো বুঝো, দেন হচ্ছে তোমরা নিজেরা আমাদের কোর্সে এনরোল হতেও পারো। তো সেক্ষেত্রে তোমাদের কোনো প্রেশার করা হচ্ছে না, বাট তোমরা এনরোল হতেও পারো, আমরা আমাদের কমিটমেন্ট রাখতে বদ্ধপরিকর। আচ্ছা, এরপর আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে এসে চলেছি। আজকের ক্লাসে আমরা ওভারঅল একটা অ্যাভিড গাইডলাইন পেলাম, আমরা একটা অ্যাভিড অ্যাভিড গাইডলাইন পেয়েছি, আমরা একটা ভালো গাইডলাইন পেয়েছি আহ যে ক্লাসে। তো সে জায়গা থেকে আমার কাছে মনে হয় যে না, উই হ্যাভ ডান সামথিং লেজিট। তো সে জায়গা থেকে সে জায়গা থেকে অবশ্যই আমরা আমাদের সেরাটা দিয়েই কাজ করব। এবং এবং ঢাকা ইউনিভার্সিটি ইউনিকনকিউরর তোমাদের যে কোনো ধরনের কিছুর ব্যাপারে সবসময় বদ্ধপরিকর, এবং আশা করব তোমরা আমাদের সাথে থাকবে। এবং অবশ্যই আমরা কোর্সটা ফাইনালি লঞ্চ করতে পারি বা না পারি, আমরা অবশ্যই কোর্সটি লঞ্চের পূর্বে আমরা আসলে কতটুকু কমিটমেন্টটা রক্ষা করার জন্য কেপাবল সেটা চিন্তা করেই করা হবে। সো কোর্স লঞ্চ হোক বা না হোক সেটা আসলে আহ, সেটা পরে জানানো হবে।
এবং আমরা আশা করব যদি কোর্স না লঞ্চ করা যায় সেক্ষেত্রে তোমরা ফ্রি ফ্রি ক্লাস তো করতে পারছো। এর পাশাপাশি যদি কোর্সটা লঞ্চ করাও হয়, যেহেতু আমরা নিজেরা এই ব্যাপারে যেহেতু আমরা নিজেরা কোর্সটা লঞ্চের ব্যাপারে আহ, আমরা কমিটমেন্টটা ধরে রাখতে পারবো কিনা সেটা একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা। তো সেটা আমরা যদি আমরা কোর্স আনিও সেটা অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা কনফার্ম করেই আনা হবে। সো ব্যাপারটা এরকম না যে আমি এখন কোর্স লঞ্চ করে দিলাম পরে সেটা আর বাদ হয়ে গেল। ব্যাপারটা হয়তো এরকম যে যে কোর্সটা যে কোর্সটা আমি লঞ্চ করতে চাচ্ছি সেটা আসলে আমরা করতে কতটা বদ্ধপরিকর বা কতটা আমরা কমিটমেন্টটা ধরে রাখতে পারবো বা আমরা সে ক্যাপাবিলিটি আছে কিনা। সো এটা ক্রস চেক করে আসলে করা হবে। এবং যদি কোর্সটা লঞ্চ করা হয় এতটুকু তোমরা ধরে নিতে পারো যে আসলে এটা ক্রস চেক করা হয়েছে এবং আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা রক্ষা করতে বদ্ধপরিকর। তো আজকের ক্লাসে মূলত আমরা গাইডলাইন নিয়ে কাজ করলাম এবং আমরা গাইডলাইন এবং হচ্ছে আমরা আজকের ক্লাস থেকে একটা ভালো একটা অ্যাডভাইজরি থিংস আমরা পেলাম, যেটা আসলে তোমাদের জন্য সাহায্য করবে অনেকভাবে। এছাড়াও ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চবি, জাহাঙ্গীরনগর সহ আরো যত ইউনিভার্সিটি আছে ওগুলো কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু আমরা হচ্ছে এটার যে মার্কস ডিস্ট্রিবিউশন, সিলেবাস, এক্সাম কেমন হয়, কিভাবে হয়, সেটা কিন্তু আমরা খুব পুঙ্খানুপুঙ্খ ওয়েতে জানলাম। এরপর আমরা ডিসকাশন করেছি এটা নিয়ে। এর পাশাপাশি আমরা একটা স্বতন্ত্র বুক লিস্ট দিয়েছি আরেকবার পুনর্মার্জন করে। তারপর হচ্ছে আমরা কি টপিকস, সাজেশন, বেসিক এভরিথিং নিয়ে আমরা কিন্তু কাজ করেছি। এছাড়াও টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এগুলো এগুলো নিয়েও কিন্তু আমরা গল্পের ছলে বিভিন্নভাবে আলোচনা করেছি। তো আশা করা যায় যে আজকের ক্লাসে তোমাদের জন্য খুব অর্থবহ হয়েছে। তোমরা একটি ভালো গাইডলাইন পেয়েছো, এটা ফলো করার চেষ্টা করো, বেশি বেশি এক্সাম দাও, তোমাদের কনফিডেন্স বাড়াও, কোয়ালিটেটিভ রিডিং করো, ভালো মতো পড়াশোনাগুলো করো, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করো। তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে ব্যাপারটি ওভারকাম করতে পারবে। তারপর হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, আমরা যেহেতু পুরো পাবলিক ইউনিভার্সিটি, আর্টসের স্টুডেন্টদের জন্য যেহেতু আমরা পাবলিক ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি, তাই আজকের এই ক্লাসে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সিস্টেম এবং এটাও বলে রাখি ঢাবি ছাড়া বাকি সবগুলোতেই সেকেন্ড টাইম আছে। তো সেক্ষেত্রে আহ, প্রতিটা ইউনিভার্সিটির এক্সাম সিস্টেম সম্পর্কে আজকের ক্লাসে আমরা জেনেছি। সো ওভারঅল যদি আমরা চিন্তা করি যে আজকের ক্লাসে বুক লিস্ট আমরা দিয়েছি, আজকের ক্লাসে আমরা কি টপিকস নিয়ে কাজ করেছি, আজকের ক্লাসে আমরা তোমাদেরকে সাজেশনস দিয়েছি, তোমাদের বেসিক্সটা স্ট্রং করার জন্য কিছু পরামর্শও ছিল। এর পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, এগুলোও কিন্তু একটা বড় ব্যাপার। তো ওভারঅল আমার কাছে মনে হয় যে আজকের ক্লাসটায় আমরা আসলে সফল এবং আশা করি তা তোমাদের বুঝতে সাহায্য করবে। এবং কমেন্ট বক্স খোলা তোমাদের জন্য, তোমরা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো। আশা করি সবকিছু সুন্দর হবে এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আনলক ইউর পটেনশিয়াল, বি দ্য ডিউ কনকিউরর। এবং আজকের ক্লাসের সমাপ্তি ঠিক এখানে।